আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ত্রিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতি। আজকের ক্লাসে আমরা 1, 2, 3 টাইপ নিয়ে আলোচনা করব। পরবর্তী ক্লাসে পর্যায়ক্রমে 3, 4, 4, 5, 6 টাইপ নিয়ে আলোচনা হবে। আজকে আমরা চলে যাই আমাদের টাইপ 1 এ ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা এবং এই টাইপের যে বেসিক যে সূত্রগুলি আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। একবারে বেসিক থেকে যদি আমরা ত্রিমাত্রিক স্থানাঙ্ক পদ্ধতি বলি, যদি তিনটা পরস্পর লম্ব সরলরেখায় কোন একটা বিন্দুর অবস্থান সুশৃঙ্খলভাবে নির্দেশ করে থাকে, যদি তিনটা স্থানাঙ্ক ব্যবস্থা পরস্পর লম্ব, আমরা যদি ত্রিমাত্রিক স্থানাঙ্কটা একটু বুঝি, ত্রিমাত্রিক স্থানাঙ্কটা সাধারণত এরকম হবে, ঠিক আছে? এরকম একটা এক্স অক্ষ, একটা ওয়াই অক্ষ আর একটা জেড অক্ষ এইভাবে থাকবে, ঠিক আছে? ত্রিমাত্রিক স্থানাঙ্কটা আমরা সাধারণত এইভাবে থাকবে, ঠিক আছে, লম্ব বরাবর। তো কোনো একটা বিন্দুর অবস্থান যদি আমি নির্ণয় করতে চাই, ধরুন আমি 1, 2, 3 বিন্দুটা নির্ণয় করব, তাহলে আমি যদি এটাকে এক্স অক্ষ ধরি, এটাকে ওয়াই অক্ষ ধরি, এটাকে জেড অক্ষ ধরি, 1, 2, 3, তাহলে এক্স এর মান 1, ওয়াই এর মান 2 এদিকে গেল, জেড এর মান 3, মানে এই যে বিন্দুটা, এই বিন্দুটা হচ্ছে এখানে, খেয়াল করছেন আপনারা? এই বিন্দুটা এখানে, বাট এই বিন্দুটাকে নির্দিষ্ট করার জন্য ত্রিমাত্রিক, জাস্ট এটাকে 3 ডাইমেনশন, অর্থাৎ এটাকে সুশৃঙ্খলভাবে বর্ণনা করার জন্য ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। আর ত্রিমাত্রিক সমীকরণের সাধারণ যে রূপটা ax + by + cz + d = 0, ঠিক আছে? ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় এটা 49 BCSE এই কোশ্চেনটা আসছে। অর্থাৎ আমরা এখানে আলোচনা করেছি যদি একটা বিন্দু P2, -1, 5 হয়, সেই বিন্দুর ক্ষেত্রে x এর মান 2 হবে x অক্ষ বরাবর। একটু আগে আমরা দেখাইছি যে x অক্ষ বরাবর মানে এই যে x অক্ষ বরাবর, y এর মান -1 মানে y এর নেগেটিভ দিকে, এবং z এর মান 5 মানে এটা অক্ষ বরাবর নির্দেশ করব, যেটা অক্ষ বরাবর। অর্থাৎ স্থানাঙ্ক পদ্ধতিতে আমরা যদি এটাকে একটু বিশ্লেষণ করি, মানে এই যে ত্রিমাত্রিক অক্ষ, আমরা এটাকে বিশ্লেষণ করার জন্য আমার মনে হয় আমি যদি একটা ঘনক আঁকি জিনিসটা ক্লিয়ার হবে, ঠিক আছে? ধরেন আমি একটা ঘনক আঁকলাম, ঠিক আছে? যদি আমি একটা ঘনক আঁকি, এটা ধরুন একটা ঘনক, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান দিয়ে জাস্ট বোঝার জন্য, ঠিক আছে? আমরা এটাকে বোঝার জন্য সবগুলো বাহুর দৈর্ঘ্যকে সমান ধরে নিচ্ছি, একটা ঘনক আঁকি। তার মানে এটা যদি একটা ঘনক হয় যার প্রতিটা বাহুর দৈর্ঘ্য যদি সমান হয়, ঠিক আছে? এইটা এবার এই যে এটা, ঠিক আছে, এই ঘনকটার এই মূল এই বাহু তিনটাকে যদি আমি পরস্পর লম্বভাবে তিনটাকে যদি তিনটা অক্ষ হিসাবে বিবেচনা করি, ধরেন আমরা এটাকে এক্স অক্ষ ধরলাম, এটাকে ওয়াই অক্ষ ধরলাম এবং এটাকে কি অক্ষ ধরলাম? জেড অক্ষ ধরলাম। তাইলে দেখেন, কখনো মনে রাখবেন যদি কোনো অক্ষের উপরস্থ কোনো বিন্দু দরকার হয়, অক্ষের উপরস্থ কোনো বিন্দু দরকার হয়, এটা কিন্তু তার কেন্দ্রবিন্দু, মূলবিন্দু, তিনটা ছেদবিন্দু লম্বভাবে যে তিনটা বিন্দুতে ছেদ করে এই তিনটা অক্ষ, সেই বিন্দুটা কি? কেন্দ্রবিন্দু। কেন্দ্রের স্থানাঙ্ক কত? এটা হচ্ছে 0,0,0। আমরা জানি কেন্দ্রবিন্দু মানে আমাদের 2 ডাইমেনশনালও 0, 0 হইতো, এখানেও 0, 0। এই বিন্দুটা যদি আমি বের করি তাইলে এটা কত হবে? আমি যদি এই বিন্দু নিয়ে একটু কাজ করি, ঠিক আছে? এই বিন্দু স্থানাঙ্ক x অক্ষের উপরস্থ কোনো বিন্দু মানে কত? a, 0,0, কারণ আমি ধরে নিলাম a, 0, কারণটা কি? ধরুন x অক্ষের উপরস্থ একটা বিন্দু মানে কি? x এর মানটা থাকবে আর বাকি ওই যে মনে আছে আমরা 2 ডাইমেনশনাল যখন করতাম, ধরেন আপনার মানটা দিল কত? 3,0, মানে 3,0 এর অর্থ হচ্ছে কি x এর মান 3 তারপরে 0, মানে আমি a ধরছি আর কি, যেহেতু একটা বর্গ তার বাহুর দৈর্ঘ্যটা প্রতিটাকে আমি a ধরলাম, তাইলে আমাদের বুঝতে সুবিধা হবে। তাইলে x অক্ষের উপরস্থ কোনো বিন্দু মানে এটা x এর মানটা মান থাকবে, বাকি সবই 0। আর y অক্ষের উপরস্থ মানে y এর মানটা মান থাকবে, y এর মানটা মান থাকবে, একটা মান আসবে, বাকি সবটি 0। আমি যদি বর্গ ধরছি, ধরলাম বাহুর দৈর্ঘ্যটা a, তাহলে এই পরিমাণে সেটা হইল। তাহলে জেড অক্ষের উপরে এরকম বিন্দু থাকলে আমরা বিন্দুটাকে ধরতে পারি 0,0a বা 0,0,5, যে কোনো একটা বিন্দু হইতে পারে, কেন্দ্রবিন্দু 0, 0। এখন আসেন আমি যদি এই তলের মধ্যে এই বিন্দুটাকে নিয়ে একটু ডিফাইন করি, xy তলে, দেখেন xy তলে মানে কি? ওই যে এইখানে, তখন সেটা কিন্তু 2 ডাইমেনশন হয়ে গেছে মোটামুটি, ঠিক আছে? xy তলে যদি আমি কোনো বিন্দু, xy সমতলে কোনো বিন্দু বের করি, ঠিক আছে? xy তলে যদি আমি কোনো বিন্দুটা বের করি, তাহলে এটার ক্ষেত্রে কি হবে? দেখেন, এটা z এর মানটা নাই, এটার কিসের মানটা নাই? z এর মানটা 0। তাহলে z এর মানটা 0 হলে বাকি এখানে এটা a, আবার b টাও কত? a, তার মানে এটা a, a। তার মানে xy সমতলে কোনো বিন্দুর ক্ষেত্রে z এর মানটা 0। তাহলে একটু খেয়াল করেন, x বিন্দু মানে x অক্ষের ছেদবিন্দু যদি হয়, x অক্ষের উপরস্থ কোনো বিন্দু যদি হয়,
তাইলে সেটা x এর মানটা এই x এর মানটা মান থাকে, বাকি সবটি জিরো। কিন্তু যেই সমতলে হবে, এখানে দেখেন x আর y, এই সমতলটা এটা xy সমতল, এটা এই y আর z দ্বারা এই y আর z দ্বারা যে সমতলটা এটা হচ্ছে zy সমতল বা yz সমতল, আর এটা হচ্ছে xz বা zx সমতল। এখানে তিনটা সমতল ডিফাইন করা আছে, এই তিনটা সমতল এখানে ডিফাইন করা আছে। তো এই সমতলে কোন অপরস্থ বিন্দুটা a, 0 এই zy তে কি হবে, যেই সমতলে সেই বিন্দুটা মানে এই যে এখানে zy আছে, তাহলে x এরটা শূন্য হবে। এই সমতলস্থ উপরস্থ বিন্দু, আমি এই উপরস্থ একটা বিন্দু নিয়ে যদি বলি, তাহলে এটার ক্ষেত্রে কার মানটা শূন্য হবে, যেহেতু এখানে x মিসিং আছে, তাহলে বাকি দুইটা মান থাকবে। যেহেতু আমি এটার এ ধরছি, এটাও এ ধরছি, আমি 2,0,2,5 হইতে পারে, কোনো সমস্যা নাই, জাস্ট আমি বোঝানোর জন্য এটা দিচ্ছি। তো এটার ক্ষেত্রে সিমিলার বিন্দু, এটার ক্ষেত্রে ওয়াইটা, তার মানে ওয়াইটা ছাড়া বাকি দুইটা, ওয়াইটা 0 হবে, বাকি দুইটা থাকবে। ঠিক আছে, যেই সমতলে ওই সমতলের উপরস্থ কোনো বিন্দুটা হবে কোন রকম, বুঝছেন? তার মানে আমি যদি এই সমতলস্থ উপরস্থ কোনো বিন্দু দেখি, এখন দেখেন আপনি যদি x অক্ষের মানে একটা x সমতল থেকে ধরেন লম্বের পাদবিন্দুটা আমরা বের করতে চাই, ঠিক আছে, x অক্ষের উপর সমতলে লম্বের পাদবিন্দু যদি আমরা বের করতে চাই, x অক্ষের উপরস্থ লম্বের পাদবিন্দু মানে কি, x এর মানে ওই মানটা শূন্য হবে, মানে x অক্ষের উপরস্থ কোনো লম্বের পাদবিন্দুর ক্ষেত্রে z এর মানটা শূন্য হবে, কারণ যেটা মিসিং এটা, ঠিক আছে, লম্বের পাদবিন্দু। তাইলে সিমিলারলি আমরা বুঝে ফেললাম y z এর লম্বের যে লম্বটা, যদি তার লম্বের পাদবিন্দুটা কত হবে। আমি যদি আপনাকে 2 ডাইমেনশন এটা দেখাই, ধরেন আপনি এখানে একটা বিন্দু x, y, এটা থেকে যদি আমি x অক্ষের উপর লম্ব আঁকেন, এখানে এই বিন্দুটা পাদবিন্দুটা কত হবে, x এর মান শূন্য হবে, y এর মানটা শূন্য হবে, x এর মানটা থাকবে না ওই বিন্দুটা। আর যদি দূরত্বটা চিন্তা করি, এই দূরত্বটা না y একক, তাহলে মডুলাস অফ y। একটু চিন্তা করেন, কোন বিন্দু x অক্ষের উপরস্থ যদি হয়, মানে কোন বিন্দু থেকে x অক্ষের উপর যে লম্বের দৈর্ঘ্যটা হবে কোটির সমান, লম্বের দৈর্ঘ্যটা হবে কোটির সমান, এবং বিন্দুটা x অক্ষের উপর হওয়ার কারণে ওই পাদবিন্দুটা হবে কত, x অক্ষের উপরস্থ হইলে y এর মানটা শূন্য হবে। তো y এর মানটা শূন্য হয়, খেয়াল করবেন। তাইলে x অক্ষের সমতলে লম্বের পাদবিন্দু xy সমতলে মানে xy এর মানটা থাকবে, y এর মানটা শূন্য হবে, এবং দূরত্বটা হবে ওই জেডটা, কারণ ওই জেডটা মডুলাস অফ জেড এর সমান। ঠিক আছে, তাইলে এখানে দেখেন xy সমতলে লম্বের পাদবিন্দুটা কত, xy 0, আর লম্ব দূরত্বটা কত, z। আপনি 2 ডাইমেনশন দিয়ে জিনিসটা খেয়াল করেন। যেমন যদি আরেকটু ভালো করে বুঝাই, ধরুন এখানে p একটা x, y বিন্দু, আমাকে যদি বলে এই বিন্দু থেকে y অক্ষের পাদবিন্দুটা কত, আমি যদি একটু দেখি এখানে কত পরিমাণ, x পরিমাণ না, এখানে x পরিমাণ, এই জায়গাটা কত y, তাহলে এই জায়গাটা কত y, তাহলে এই বিন্দুটা কত 0, y। খেয়াল করেন আপনি, তাহলে y অক্ষে মানে এই বিন্দু থেকে y অক্ষের যে পাদবিন্দু, y অক্ষের পাদবিন্দুটা y এর মানটা থাকবে, x এর মানটা 0 হবে, x অক্ষের পাদবিন্দুটা x এর মানটা থাকবে, y এর মানটা 0 হবে। কিন্তু যদি বলে এই বিন্দু থেকে x অক্ষের যে দূরত্ব, ঠিক আছে, লম্ব দূরত্ব, x অক্ষের দূরত্ব হলে এটা কার সমান, এটা না y, আবার যদি এই বিন্দু থেকে y অক্ষের দূরত্ব, এটা না x, ঠিক আছে, x এর সমান মডুলাস অফ x মডুলাস অফ y। তো সিমিলারলি এটা হবে যখন তিনটা বিন্দু হবে, x y z হবে, তখন দুইটা বিন্দু থাকবে, এই বিন্দু থেকে এটা লম্ব দূরত্ব x y থাকবে, জটা 0 হবে। লম্ব দূরত্বের বেলা আবার ওই যে দেখেন উল্টাটা হয়, মানে দেখেন আমি যখন এই পাদবিন্দুটা বের করছি x, 0 ছিল, ঠিক আছে, কিন্তু দূরত্বটার ক্ষেত্রে এটা কিন্তু মডুলাস অফ, আমাদের এই দূরত্বটা কত, মডুলাস অফ x বুঝাইছে। ঠিক আছে, এটা দূরত্বটা কত বুঝাইছে, মডুলাস অফ y বুঝাইছে। এই বিন্দুটাতে এটা x, এটা কিন্তু y, এই p থেকে লম্ব দূরত্বটা y এর সমান, p থেকে এই y এর অক্ষর লম্ব দূরত্বটা মডুলাস অফ x এর সমান। ঠিক আছে, জিনিসটা কি ক্লিয়ার? এটা একটু ঝামেলার আছে, তো এই কারণে একটু আলোচনা করে নিলাম। তাহলে xy সমতলে কোনো বিন্দুর স্থানাঙ্কগুলো আমরা এইভাবে ডিফাইন করেছি, জাস্ট এখানে প্রত্যেকটা জিনিস দেওয়া আছে। আমি একটু ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থাটা নিয়ে একটু আলোচনা করলাম। ঠিক আছে, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থাটা নিয়ে আমরা একটু আলোচনা করলাম। এখানে সবকিছু আছে, আপনি দেখলে বুঝবেন যে এটা তিনটা সমতল আছে, এবং এই তিনটা সমতল এখানে মোট 8টা অষ্টকে বিভক্ত করে, এই তিনটা সমতলকে 8টা অষ্টকে বিভক্ত করে। এই সমতলের মধ্যে z এর মানটা 0, yz সমতল x এর মানটা 0, এবং z সমতলে y এর মানটা 0। ঠিক আছে, তিনটা অরিজিন যে বিন্দুতে ছেদ করে সেটা মূলবিন্দু, মানে অরিজিন যেটা আমরা বলি। তারপরে আসেন, তারপরে কোন বিন্দু থেকে মানে আমরা যদি এটা দেখি একটু, এই যে জায়গাটা দেখেন যে xy z বিন্দু হইতে স্থানাঙ্কের অক্ষরের উপর লম্ব দূরত্ব, কোন একটা বিন্দু থেকে x অক্ষরের উপর লম্ব দূরত্ব হইলে এই x এর বিন্দুটা ছাড়া বাকি দুটো দূরত্ব হবে। কারণ আমরা দেখছি যে এই যে দেখেন, আমরা যদি এখান থেকে কোন একটা বিন্দু এখানে আঁকি, তো এদের দূরত্বটা x অক্ষরের উপর লম্ব দূরত্বটা, এই যদি এখানে যদি বিন্দুটা 2,3 হয়, তাহলে এইটার দূরত্বটা কত, 3 না, তাহলে দূরত্বটা কি 2 কাজে লাগতেছে না, 2টা কাজে লাগে, x এর মানটা কাজে লাগে না, বাকি মানটা কাজে লাগে। তাহলে এটা মনে রাখবো আমরা কি, x এর মানটা ছাড়া বাকি, মানে কোন বিন্দু থেকে x অক্ষরের উপর লম্ব দূরত্ব xটা ছাড়া বাকিটা ওই দূরত্ব বিদা আমরা জাস্ট রোট করে দিব। ঠিক আছে, সিমিলারলি y অক্ষের এবং
জেড স্কয়ার। আমরা কিছু সূত্র শিখি, বেসিক যে ফর্মুলাগুলো ত্রিমাত্রিক ক্ষেত্রে, যেগুলো দ্বিমাত্রিক ক্ষেত্রে ছিল সেগুলো ত্রিমাত্রিক ক্ষেত্রেও আছে। তো x1 y1 z1 ত্রিমাত্রিক ক্ষেত্রে বিন্দু থাকে তিনটা, x2 y2 z2 বিন্দুদের মধ্যবর্তী দূরত্ব। আমরা দ্বিমাত্রিক হইলে এটাই হইতো যদি x1 y1 x2 y2 হইতো, যেহেতু এখানে z1 আছে আমাদের আরেকটা পার্ট বাড়ছে, ঠিক আছে, আরেকটা পার্ট বাড়ছে অর্থাৎ x2 x1 হোল স্কয়ার এটা। আর আমরা যখন এই দুইটা বিন্দু দ্বয়ের সংযোগ রেখাংশকে p বিন্দুতে অন্তর্বিভক্তকরণ করতাম, p বিন্দুতে অন্তর্বিভক্তকরণ, তখন আমাদের সূত্র ছিল কত, ওই অন্তর্বিভক্তকরণের যে মানে বিন্দুটা কত ছিল, মানে ধরলাম a ইজিক্যাল টু, ধরি আমরা যখন শিখছিলাম x1 y1 দ্বিমাত্রিক ক্ষেত্রে, ঠিক আছে, b ইজিক্যাল টু ধরেন x2 y2, ঠিক আছে। দ্বিমাত্রিক ক্ষেত্রে আমাদের কত ছিল, ধরেন এটার ক্ষেত্রে x ইজিক্যাল টু এই যে দুইটা সংযোগ রেখাকে, এই দুইটা সংযোগ রেখাকে ধরেন এই c বিন্দুতে এই অন্তর্ভুক্ত করা হয়েছে, ধরেন এই জায়গাটা m1 অনুপাত কত m2 তে, তখন আমরা সূত্রটা হয়তো x ইজিক্যাল টু কত m1 ইনটু x2 প্লাস m2 x1 ডিভাইডেড বাই m1 প্লাস কত m2। আবার y ইকুয়াল টু কত হইতো, y ইকুয়াল টু হইতো m1 y2 প্লাস m2 y1 ডিভাইডেড বাই m1 প্লাস m2, ঠিক আছে। এখন যদি তিনটা হয়, এখানে যদি একটা z1 থাকে, এখানে যদি একটা z2 থাকে, তিনটা বিন্দু হয়ে গেলে তাহলে এই c বিন্দুতে অন্তর্বিভক্তকরণ বিন্দুটা হবে z ইকুয়াল টু কত হবে m1 z2 প্লাস m2 z1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। জাস্ট এখানে যেহেতু তিন ত্রিমাত্রিক স্থানাঙ্ক সিমিলারলি জাস্ট একটা বাইরে গেছে, তো যদি বহির্বিভক্তকরণ হয় শুধু এগুলো মাইনাস হবে, আর কিছুই না, শুধু এই চিহ্ন দুইটা করে কি হবে মাইনাস হবে, তিনটা বিন্দু বহির্বিভক্তকরণের ক্ষেত্রে, ঠিক আছে। এখানে সূত্রগুলো এক্স্যাক্টলি ক্লিয়ারলি বলে দেওয়া আছে, ঠিক আছে। পরের প্রশ্নটা দেখেন, সংযোগ রেখাংশের মধ্যবিন্দু। তো আমরা আগে কি করতাম, ধরেন এখানে x1, y1 দুইটা বিন্দু ছিল, x2, y2 দুইটা বিন্দু ছিল, এই দুই বিন্দুর মধ্যবিন্দু আমরা কি ব্যবহার করতাম, x1 x2। এই বিন্দুটা মধ্যবিন্দুটা যদি c হইতো a আর b এর, তখন আমরা c বিন্দু বের করতাম x, y, তার মানে x ইকুয়াল টু ছিল x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2, y ইকুয়াল টু ছিল y1 প্লাস y2 ডিভাইডেড বাই 2। বাট এখানে তো তিনটা হবে, যেহেতু এখানে z2 থাকবে, এই যেহেতু এখানে z1 থাকবে, তাইলে এখানে হবে z ইকুয়াল টু কত হবে, এখানে xy z হবে মধ্যবিন্দু হইলে এটা হবে z1 প্লাস z2 ডিভাইডেড বাই 2, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা এই যে xy z মানে মধ্যবিন্দুটাও বের করতে পারবো। তারপরে আমরা এখানে আরেকটা সূত্র হচ্ছে কি, যে তিনটা বিন্দু যদি ত্রিভুজের শীর্ষবিন্দু হয়, ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক x1 x2 x3 ডিভাইডেড বাই 3, y1 y2 y3 ডিভাইডেড বাই 3, সিমিলারলি ছিল x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2 দিয়ে যখন আমরা দ্বিমাত্রিক ক্ষেত্রে করতাম। তো এইগুলো হচ্ছে আমাদের একদম ত্রিমাত্রিকের ক্ষেত্রে দ্বিমাত্রিকের যে সূত্রগুলো ছিল সেগুলোর আলোকে কয়েকটা সূত্র, এগুলো পরবর্তী মানে যে ত্রিমাত্রিক সমীকরণ, এগুলোতে আমরা ধাপে ধাপে বিভিন্ন সূত্রগুলি আমাদের আসবে আরো। তো আমরা এখানে আমরা যে কনসেপ্টটা আলোচনা করেছি, ত্রিমাত্রিক স্থানাঙ্কের যে বেসিক যে ফর্মুলাগুলো, এগুলো যদি আপনি বুঝেন তাইলে আপনি এমসিকিউর জন্য আপনাকে অবশ্যই মানে আর কোনো মানে এত কিছু বোঝা লাগবে না, আপনি নিজেই এমসিকিউ গুলো বুঝে ফেলবেন, ঠিক আছে। আমরা চলে যাই টাইপ 1 এর যে এমসিকিউ গুলো আছে। টাইপ 1 এর এমসিকিউ গুলোর মধ্যে আমরা যদি 1 নাম্বার এমসিকিউটা একটু দেখি, মূলবিন্দু হতে এত বিন্দু দূরত্ব। তো মূলবিন্দু কত, মূলবিন্দু তো 0, 0, 0, এই বিন্দু থেকে 1, -2, 3 বিন্দু দূরত্ব। তাহলে এটা দূরত্ব যদি p হয়, এটা যদি q হয়, তাহলে pq ইকুয়াল টু কত হবে, দুইটা বিন্দু দূরত্ব 1 - 1 মানে 0 মানে 1 - 0 মানে 1 স্কয়ার, প্লাস -2 + 0 মানে -2 স্কয়ার, 3 - 0 মানে 3 স্কয়ার। তাহলে রেজাল্টটা কত, দূরত্ব ওই যে x2 - x1 y2 - y1 z2 - z1। তো দুই বিন্দু দূরত্ব এটা 4 এটা 9, ঠিক আছে। জাস্ট √(() কত হয়ে যায়, √(() 15 হয়ে যায়, 9 14 1 15, তাহলে এটা দূরত্ব √(() 15। তিন মাত্রা সমীকরণের সাধারণ রূপ, ঠিক আছে। দুই নম্বরটা একটু দেখেন, আমরা জানি x + by + ez + d = 0 ছিল, তিন মাত্রিক একটা সমীকরণের একটা সাধারণ একটা আকার। মধ্যবর্তী দূরত্ব এই যে তিনটা বিন্দু দিয়ে দিছে, তো এটা দূরত্ব আমরা একটু আগে দেখাইছি, আশা করি এটা করা লাগবে না। 1 + 1 3 - 0 4 + 2 হয়ে গেছে হোল স্কয়ার সবগুলো, ঠিক আছে। এই দূরত্বগুলো আশা করি আপনারা সবাই বুঝবেন, ঠিক আছে এগুলো। তারপরে এত বিন্দু হতে xz সমতলে লম্ব দূরত্ব, একটা জিনিস চিন্তা করেন, xz, তাইলে এই যে xz সমতলে লম্ব দূরত্ব, যদি কোনো সমতলে আমরা যাই, ধরেন এটা x, এটা y, এটা z, তাহলে xz সমতলে, তাইলে এই বিন্দু থেকে xz সমতলে লম্ব দূরত্বটা কত, লম্ব দূরত্ব xz হইলে মডুলাস অফ y হয়ে যায়, ঠিক আছে। এই যে দেখেন একদম সরাসরি সূত্র আছে, আমরা এগুলো নিয়ে একটু কনসেপ্টগুলো আলোচনা করেছিলাম, যে এই যে এই বিন্দু থেকে এই যে xz সমতলে এই যে লম্বের পাদবিন্দু ছিল, এই y টা xz সমতলে y মিসিং মানে y এর মান 0, আর লম্ব দূরত্বটা যেটা মিসিং ছিল সেটার মডুলাস ছিল
সেটা আমি দ্বিমাত্রিক দিয়ে মনে রাখার টেকনিকটা শুরুতেই দেখা দিছি। তো লম্ব দূরত্বটা মডুলাস অফ ওয়াই, তো ওয়াই এর যে মানটা, লম্ব দূরত্বটা কত ছিল ওয়াই, তাহলে ওয়াই এর যে মানটা এটা মডুলাস হবে এই বিন্দু থেকে। আমরা যদি দেখি তাহলে লম্ব দূরত্বটা মডুলাস অফ ওয়াই, ওয়াই মানে কত -2, এক্স ওয়াই জেড, তাহলে ওয়াই এর মানটা কত -2। তাহলে আমরা এখান থেকে বুঝলাম যে -2 মানে দূরত্ব তো নেগেটিভ হয় না, দূরত্ব নেগেটিভ হয় না, তার মানে প্লাস হয়ে গেছে। পরবর্তীতে তিনটা বিন্দু, ত্রিভুজের ভর কেন্দ্র কত, x1 x2 x3 ডিভাইডেড বাই 3, y1 y2 y3 ডিভাইডেড বাই 3, z1 z2 z3 ডিভাইডেড বাই 3, x1 x2 x3 y1 y2 y3। এভাবে আমরা ত্রিভুজের ভর কেন্দ্রটা নির্ণয় করতে পারি। আমরা সূত্রগুলো শিখলে আমরা এগুলো ইজিলি আমরা এগুলো সলভ করতে পারবো। ঠিক আছে, এটা ছিল আমাদের ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা টাইপ 1 এর যে এমসিকিউ গুলো। এখান থেকে আমাকে আরো এমসিকিউ দিতে পারে, বুঝছেন তো কিভাবে দিতে পারে। এই যে দূরত্বগুলো, বিভিন্ন ধরনের যে ফর্মুলাগুলো, এক্স ওয়াই সমতলে বিন্দুটা কিরকম হয়, ওয়াই জেড সমতলে বিন্দুটা কিরকম হয়, ঠিক আছে। তারপরে এক্স ওয়াই সমতল থেকে মানে অক্ষের উপরে লম্ব আঁকলে কিরকম হবে, লম্বের পাদবিন্দু কিরকম হবে, লম্বের দৈর্ঘ্যটা কিরকম হবে, সেই জিনিসগুলো সম্বন্ধে আমাদের আইডিয়া থাকতে হবে। ঠিক আছে, সেই জিনিসগুলি সম্বন্ধে আমাদের আইডিয়া থাকতে হবে। এবার আমরা চলে যাই, আরো কিছু এমসিকিউ আমাদের আছে যে দুইটা বিন্দুদ্বয়ের সংযোগ সরলরেখাকে যে অনুপাতে, দেখেন এত এত বিন্দুদ্বয় সংযোগ সরলরেখাকে যে অনুপাতে এক্স ওয়াই সমতলে বিভক্ত করে। এক্স ওয়াই সমতলে বিভক্ত মানেটা কি একটু বুঝেন তো। এক্স ওয়াই সমতলে বিভক্ত করা এর মানেটাই হচ্ছে এই যে এক্স এর মান থাকবে, ওয়াই এর মান থাকবে, জেড এর মান 0 হবে। তাহলে যেটা 0 দিবে সেটা নিয়ে আমি কাজ করি। যেহেতু আমি ধরে নিলাম এটা এই এক্স ওয়াই সমতল এটাকে m অনুপাত m2 m1 অনুপাত m2 তে বিভক্ত করে ধরে নিলাম আমি। তাইলে জেড এর মানটা যেহেতু 0, আমি জেডটা দিয়ে কাজ করি, তাইলে এটা m1 z2 প্লাস, যেহেতু অন্তর্বিভক্তকরণ করবে একটা রেখা, তাইলে m2 z1 ডিভাইডেড বাই m1 প্লাস m2 বসাই দিব। তো এখন জেড এর মান কত 0, যেহেতু এটা এক্স ওয়াই সমতলে বিভক্ত করছে। এখন আমি যদি এটা না বুঝি, যদি আমাকে বলে যে এক্স অক্ষে এই দুইটা রেখাকে এ আর বি, ধরেন আপনি এটা বি, তাহলে এটা ধরেন x1, y1, এটা ধরেন x2, y2, এই ধরেন এই যে এই রেখাটা m1, এটা এদিকে m2 অংশ আছে, তাহলে এটাকে m1 অনুপাত m2 তে বিভক্ত করলো কে, এই x অক্ষটা, এই যে x অক্ষটা বিভক্ত করছে। আচ্ছা আপনি কি জানেন যে x অক্ষ বিভক্ত করলে কার মানটা 0, y এর মানটা 0, x এর মানটা কিন্তু থাকে, তাহলে y এর মানটা 0 দুইটা কাজ করা যায় না। সিমিলারলি যখন এটা x y সমতলে বিভক্ত করছে, তার মানে z এর মানটা 0। ঠিক আছে, x y এর মানটা থাকবে x y সমতলে, তার মানে x y সমতলের উপর z এর মানটা 0। তাহলে এখন m1 এর মান আমরা ধরছি m1 অনুপাতে, যেহেতু অনুপাতটাই আমাদের কাছে জানতে চাইছে, তাহলে m1 অনুপাত কত m2, এই যে z2 এর মান কত, এখন দেখেন z2 মান কিন্তু -1, তাহলে -m1, তারপরে প্লাস m2, প্লাস m2 আমি লিখি z1 মান 2, তাহলে প্লাস 2m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। ঠিক আছে, তো এখন যদি আমি আর গুণন করি, তাহলে এটাকে কত লেখা যায়, m1 = 2m2 লেখা যায়, এর কারণ এটা তো 0 হয়ে যায়, তাহলে m1 ডিভাইডেড বাই m2 = 2 থাকতেছে। 2 কে লেখা যায় কত, 2 অনুপাত 1, তাহলে m1 অনুপাত m2 = কত হয়ে গেল, 2 অনুপাত 1 হয়ে গেল। জিনিসটা ক্লিয়ার কিনা? তো এখন আমাকে প্রশ্নটা তো দিতেই পারে yz সমতল এটাকে কোন বিভক্ত করছে, তো yz যদি করে তাহলে x এর মানটা 0, তখন আমি বসাই দিব x = m1 x2 প্লাস m2 x1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। ঠিক আছে, বেসিক ফর্মুলাটা মাথায় রাখলেই হয়ে গেল, আমরা এগুলো সলভ করতে পারবো। দ্বিমাত্রিক ক্ষেত্রে যা ছিল ত্রিমাত্রিক ক্ষেত্রে কাছাকাছি, দ্বিমাত্রিকটাকে কল্পনা করে আপনি ত্রিমাত্রিকটাকে মনে রাখতে পারেন। মুখস্থ করলে কোনো কাজ হবে না, কারণ এত এমসিকিউ শিখলে বা এত বেসিক শিখলে আপনার মুখস্থটা কয়টা পরীক্ষার হলে যে অ্যাপ্লাই করতে পারবেন না। অনেকে টেকনিক শিখে, শর্টকাট শিখে আপনি পরীক্ষার হলে যে কোন শর্টকাটটা শিখছেন এটাই ভুলে গেছেন। কিছু শর্টকাট শিখা লাগে বড় ম্যাথগুলোর জন্য, কিন্তু আপনি সব জায়গায় যদি ওই টেকনিক শর্টকাট শিখে ফেলেন, তাইলে দেখা গেছে সব শর্টকাট একসাথে প্যাচ লাগা ফেলবো। 2, 3, 4 বিন্দু থেকে x অক্ষের লম্ব দূরত্ব। এবার দেখছেন x অক্ষের লম্ব দূরত্ব আমি যদি ধরেন দ্বিমাত্রিক দিয়ে আপনি চিন্তা করেন, আপনি একটা বিন্দু পাইলেন 3,2, এই বিন্দু থেকে x অক্ষের লম্ব দূরত্ব মানে এটা কি, ওই যে এটা সমান না, মানে এখানে x অক্ষের উপরস্থ বিন্দুটা কি x অক্ষের এই যে মডুলাস অফ 2 এর সমান হয় না। ঠিক আছে, এখন কিন্তু ঘটনাটা একটু ভিন্ন। তিনটা বিন্দু হইলে দূরত্ব নির্ণয় করার যে সূত্রটা ছিল ওই সূত্রটা দিয়া করতে হবে। ঠিক আছে, x অক্ষের উপর বিন্দু, তাইলে এই x এর মানটা কি কাজে লাগতেছে না, x এর মানটা ছাড়া বাকিটা কাজে লাগবে। তাহলে বাকিটা কি, বাকিটা আমরা সরাসরি x অক্ষের উপর লম্ব দূরত্ব মানে 3² + 4² হয়ে যাবে, তার মানে 16 আর 9 মানে 25, √25 মানে 5 হয়ে যাবে। ক্লিয়ার কিনা? ঠিক আছে, তার মানে এগুলো কিন্তু আমাদের ফর্মুলাতে আছে, আমরা এখানে আলোচনা করেছি। যে এই যে দেখেন আমরা এখানে আলোচনা করেছি যে xyz বিন্দু হতে x অক্ষের উপর লম্ব দূরত্বটা কত, y² + z², কোন বিন্দু থেকে y অক্ষের উপর লম্ব দূরত্বটা কত,
মানে ওয়াই অক্ষ থেকে লম্ব দূরত্বটা জেড স্কয়ার প্লাস এক্স স্কয়ার। এক্স অক্ষের উপরস্থ কোনো বিন্দুর স্থানাঙ্ক, এটা সবাই পারবো আশা করি। এক্স অক্ষের উপরস্থ মানে এক্স এর মানটাই থাকে, বাকি সব জিরো হয়। ঠিক আছে, বাকি সব এরকম ভাবে আমার 3টা কোশ্চেন এখানে থাকতে পারে। হ্যাঁ, এক্স অক্ষের উপরস্থ কোনো বিন্দু, সেক্ষেত্রে আমাকে প্রশ্নটা আমি ত্রিমাত্রিক বলতে পারতাম। তো আপনি সবগুলো যেহেতু 3টা করে দেওয়া আছে, আপনারা বুঝি যে এক্স অক্ষের উপরস্থ দ্বিমাত্রিক হইলে এক্স এর মানটা থাকে, বাকি দুইটা একটা শূন্য হয়। ত্রিমাত্রিক হইলে এক্স এর মানটা থাকবে, বাকি দুইটাই শূন্য হবে। ঠিক আছে, এক্স এর মানটা কত যত হয় এখানে অন্য কিছু থাকতে পারে এক্স এর জায়গায়। ঠিক আছে, 2 3 হইলে এটা সঠিক হইতো, কারণ একটা মান থাকবে, বাকি মানগুলো থাকবে না। টাইপ 2 দিক অনুপাত, এই যে টপিকগুলো, এগুলো থেকে প্রশ্ন আসবেই। দিক কোসাইনটা বেশি গুরুত্বপূর্ণ দিক অনুপাত থেকে। দিক অনুপাত হচ্ছে 3টা সংখ্যা যা একটা সরলরেখার দিক নির্দেশ করে। ঠিক আছে, একটা ভেক্টর ভি ভেক্টর ইজ ইকুয়াল টু যদি এ আই প্লাস বি জে প্লাস সি কে যদি হয় একক ভেক্টর আকারে প্রকাশ করলে, তাহলে ভি ভেক্টর এখানে যে এ কমা বি কমা সি আছে এরাই হচ্ছে দিক অনুপাত, যেটা একটা ভেক্টর আকারে দিক নির্দেশ করে থাকে, ভেক্টর উপাংশ আকারে। ঠিক আছে, রেখার দিক অনুপাত, এটাকে যদি আমরা সহজে বলি এবং সহজে বলি, যদি 3টি সংখ্যা একটি সরলরেখার দিক কোসাইনের সমানুপাতিক হয়, মূলত সংখ্যাটার ক্ষেত্রে আমরা আরেকটু আপডেট করতে পারি। ধরেন এ অনুপাত বি মানে ই অনুপাত সি ইজ ইকুয়াল টু, এটাকে লেখা যায় কত, এ এম এল অনুপাত এম অনুপাত দিক কোসাইন কত, এল এম এন। আর দিক অনুপাত কত, এ বি সি, দুইটা জিনিস মাথায় রাখবেন। তারপরে এ বাই এল ইজ ইকুয়াল টু বি বাই এন ইজ ইকুয়াল টু সি বাই এন, মানে এটার অনুপাত যদি সমান হয়, অনুপাতটা কি হয়, যদি সমান হয়, তখন এদেরকে এবিসি কে মানে তাদের 3টিকে দিক অনুপাত বলা হয়। ঠিক আছে, আমরা মূলত এটা দ্বারা দিক সরলরেখার দিক নির্দেশ করে থাকে। তবে একটা জিনিস মনে রাখবেন, একটা সরলরেখার অসংখ্য দিক অনুপাত থাকতে পারে, অসংখ্য দিক অনুপাত থাকতে পারে। ধরেন একটা সরলরেখার আপনি দিক অনুপাত পাইলেন, একটা সরলরেখার আপনি দিক অনুপাত পাইলেন কত, ধরেন আপনি পাইলেন যে এই দিক অনুপাত মানে এই এর মান 2, তারপরে বি এর মান ধরেন 3, তারপরে ধরেন 4 পাইলেন। এখন যদি আপনাকে সেম যদি এটাকে 2 দ্বারা গুণ করি 4 হয়ে যায়, 6 হয়ে যায়, 8 হয়ে যায়, তাহলে এটাও কিন্তু সেম সরলরেখার দিক অনুপাত। তাহলে -1 দ্বারা গুণ করলে -2 -3 -4 হয়ে যায়, তাহলে এটা কিন্তু সেম সরলরেখার দিক অনুপাত। তাহলে সেম সরলরেখার একাধিক দিক অনুপাত থাকতে পারে, যেমনটা এখানে 2 3 4। ঠিক আছে, হলে এই যে 4 6 8 এত এত, মানে একই সরলরেখার দিক অনুপাত। শূন্য না এমন সংখ্যা দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, কখনো সবগুলো একসাথে শূন্য হবে না, মনে রাখবেন দিক অনুপাত সবগুলো কখনো একসাথে শূন্য হবে না। সংজ্ঞার মধ্যেও বলা যায় শূন্য নয় এমন 3টি সংখ্যা যা কোন সরলরেখার দিক নির্দেশ করে কোনো ভেক্টরের উপাংশ হিসাবে। ঠিক আছে, তাকেই আমরা দিক অনুপাত বলে থাকি সাধারণত। তাহলে 3টার মান কখনো একসাথে শূন্য হবে না, এটা দিক অনুপাতের শর্ত। 3টা একসাথে কখনো শূন্য হয় না। 3টি বিন্দু থেকে দিক অনুপাত নির্ণয় করার জন্য যে সূত্র, এভাবে যদি 2টা বিন্দু থাকে তাহলে দিক অনুপাত a এর মান বের করার জন্য x2 - x1, b এর মান বের করার জন্য আমাদের লিখতে হবে y2 - y1 এবং c এর মান z2 - z1, যদিও এটা আমরা পরে আলোচনা করব। ঠিক আছে, তাহলে আমরা দিক অনুপাতটা বুঝলাম। দিক অনুপাতকে প্রকাশ করে a, b, c দিয়া, কি দিয়া প্রকাশ করে, a, b। এটা কি ছিল, এটা কি নির্দেশ করে, একটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। দিক অনুপাত অবশ্যই কি থাকবে, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় সরলরেখার দিক নির্দেশনা করে থাকে। ঠিক আছে, নির্দেশকারী একটা ভেক্টরের উপাংশ আর কি। তো সেক্ষেত্রে এটা একটা রেখার, একটা সরলরেখার একটা রেখার মানে একাধিক কি করতে পারে, দিক অনুপাত থাকতে পারে। ঠিক আছে, তাহলে দিক অনুপাতের যে কনসেপ্টটা, এটা যদি বুঝে ফেলেন তাইলে আপনি দিক অনুপাত থেকে আপনাকে যেভাবে কোশ্চেন দেওয়া হোক ইনশাআল্লাহ আপনি পারবেন। আমরা চলে যাই টাইপ 2। টাইপ 2 এর মধ্যে একটি সরলরেখার দিক অনুপাত কয়টা, সাধারণত 3টা দিক অনুপাত থাকে একটা সরলরেখার। ঠিক আছে, এটা আমরা এবিসি আকারে জানি। একটা সরলরেখার দিক অনুপাত সাধারণত কি দিয়ে প্রকাশ করা হয়, এবিসি দিয়ে দিক অনুপাত প্রকাশ করে, এবিসি দিয়ে তো দিক অনুপাতটা প্রকাশ করে। যদি একটি রেখার দিক অনুপাত 2 - 3 4 হয়, তাহলে 4 - 6 8 হবে কি, দেখেন এটাকে 2 দ্বারা গুণ করা হয়েছে, এটাকেও 2 দ্বারা গুণ করা হয়েছে, এটাকেও 2 দ্বারা গুণ করা হয়েছে, সেম জিনিস দ্বারা গুণ করলে মানে দিক অনুপাত কি, একই রেখার দিক অনুপাত। মানে এই যে মানে যদি এটা কোনো রেখার দিক অনুপাত হয় তাহলে এটা কি হবে, এটা কি ওই রেখার লম্ব রেখার দিক অনুপাত হবে না, এটা কি সমান্তরাল রেখার দিক অনুপাত হবে, এটাও না, এটা একই রেখার দিক অনুপাত। কারণ দিক অনুপাত বলতে কোনো সংখ্যা দ্বারা গুণ করলে বা কোনো সংখ্যা দিয়া মানে যদি এটাকে আমরা গুণ করি তাহলে এটা কি হয় না, পরিবর্তনে হয় না, একই রেখার দিক অনুপাতকে বোঝায়। 4 নম্বরে বলছে দিক অনুপাত দ্বারা কি নির্ধারিত হয়, সাধারণত এটা সরলরেখার একটা দিক ভেক্টর উপাংশ আকারে এবিসি মানে দিক অনুপাত নির্দেশ করে থাকে। দিক অনুপাতের 3টি সংখ্যা কখনো একসাথে কি হয় না, শূন্য হতে পারে না। ঠিক আছে, একসাথে কখনো দিক অনুপাত শূন্য হতে পারে না। কি হতে পারে, একসাথে শূন্য হতে পারে না, সবসময় শূন্য হয় না, সমান হতে হবে না, মৌলিক হতে হবে না, কখনোই না।
দিক অনুপাত কোন জ্যামিতির বিষয়? দিক অনুপাত সাধারণত ত্রিমাত্রিক জ্যামিতির মধ্যে আলোচনা করা হয়। ত্রিমাত্রিক জ্যামিতির ক্ষেত্রে দিক নির্দেশনা করে থাকে। তার মানে দিক অনুপাত নিয়ে সাধারণত আমি এই দিক অনুপাত সংজ্ঞাটা থেকে আপনাকে এটা বোঝার জন্য এই টাইপটাকে আলাদা করেছি, যাতে আপনি দিক অনুপাত জিনিসটাকে কনফার্ম করে ফেলেন। তো সেক্ষেত্রে আমাদের এবিসি হচ্ছে দিক অনুপাত। এবিসিটাই হচ্ছে কি আসলে দিক অনুপাত। আমরা চলে যাই দিক কোসাইন নিয়ে, পরবর্তী টাইপ 3 আর কনসেপ্ট। এটা হিউজ ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, খুবই গুরুত্বপূর্ণ। কোনো একটা সরলরেখার স্থানাঙ্কের অক্ষগুলো, আমি যদি একটা সরলরেখার স্থানাঙ্কের যে অক্ষগুলো আছে এটা ধনাত্মক দিকের সহিত যে কোণগুলো উৎপন্ন করে, ধরেন আমি যদি একটা সরলরেখা, এটা তো আমি জানি, ধরেন এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ, ঠিক আছে? এটা এক্স অক্ষ ধরলাম, ওয়াই অক্ষ ধরলাম, জেড অক্ষ ধরলাম, বা আমি আমার মন মতন ধরতে পারি। ধরেন একটা সরলরেখা, এইভাবে একটা সরলরেখা গেল, বা যে কোনো জায়গা দিয়ে সরলরেখাটা গেল, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ। এখন এই সরলরেখাটা এক্স অক্ষের দিকের সাথে কোণটা উৎপন্ন করছে সেটা আলফা, ঠিক আছে? এবং এটা ওয়াই অক্ষের সাথে কোণটা উৎপন্ন করছে বিটা, এবং সেটা জেড অক্ষের সাথে কোণটা উৎপন্ন করছে গামা। খেয়াল করেন, কোন সরলরেখা, এই যে সরলরেখাটা একটু, তাইলে এই যে সরলরেখাটা, ধরেন এই যে সরলরেখাটা, এই যে স্থানাঙ্কের অক্ষগুলির ধনাত্মক দিকের সাথে, এই স্থানাঙ্কের যে তিনটা অক্ষ আছে, এই যে স্থানাঙ্কের এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ, তাহলে এই রেখাটা এক্স অক্ষের দিকের সাথে যদি সে আলফা কোণ, এবং ওয়াই অক্ষের দিকের সাথে সে যদি বিটা কোণ, এবং জেড অক্ষের সাথে যদি সে গামা কোণ উৎপন্ন করে, এই যে ধনাত্মক দিকের সাথে যে কোণগুলো উৎপন্ন করে তাদের কোসাইনকে, তাইলে কোসাইন বলতে কজ আলফা এবং কজ বিটা এবং কজ গামাকে দিক কোসাইন বলে। সাধারণত কজ আলফা, কজ বিটা, কজ গামাকে কি বলা হয়? দিক কোসাইন বলা হয়। এবং কোণগুলা, এই কোণগুলাকে দিক কোণ বলা হয়, ঠিক আছে? গামা, এগুলো হচ্ছে দিক কোণ আর দিক কোণ, ঠিক আছে? এগুলোকে বলা হয় দিক কোণ, আর এটা হচ্ছে দিক কোসাইন, ঠিক আছে? তাহলে দিক কোসাইন কি? যে কোন ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় তিনটি স্থানাঙ্কের যে অক্ষরেখাগুলোর সাথে, মানে ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে কোন একটা সরলরেখা তিনটা স্থানাঙ্ক অক্ষের সাথে সে যে কোণগুলো উৎপন্ন করে, সেই কোণগুলোর কোসাইনকে, এটাকে প্রকাশ করা হয় এল দ্বারা, এটাকে এম দ্বারা এবং এটাকে এন দ্বারা প্রকাশ করা হয়। তাইলে এল, এম, এন, এই তিনটেই হচ্ছে আমাদের মূলত দিক কোসাইন, এটা মনে রাখবেন। তাহলে দিক কোসাইন এল, এম, এন স্থানাঙ্কের তিনটা ধনাত্মক অক্ষের সাথে উৎপন্ন কোণ করে তার কোসাইনকে সাধারণত দিক কোসাইন বলা হয়, ঠিক আছে? এটা আমরা এতটুকু পর্যন্ত বুঝলাম, ঠিক আছে? তাহলে এল মানে কজ আলফা, এবং এম মানে কজ বিটা, এন মানে কজ গামা। সেক্ষেত্রে একটা জিনিস আপনি মনে রাখবেন, এটাকে প্রকাশ করে এল, এম, এন দিয়ে সূচিত করা হয়, এবং এই ক্ষেত্রে আলফা বিটা গামাকে কি বলা হয়? দিক কোণ। কজ আলফা, কজ বিটা, কজ গামাকে দিক কোসাইন বলা হয়। এখন আপনাকে এমসিকিউতে এরকম প্রশ্ন দিতে পারে যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে দিক কোসাইন কত? তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে মানে দিক কোসাইনটা কত হবে? এক্স অক্ষের সাথে এক্স অক্ষের দিক কোণ কত? এক্স অক্ষের, তাহলে এক্স অক্ষ মানে ওই যে সরলরেখাটা বলছেন আমাদের একটা সরলরেখাটা নিজেই এক্স অক্ষটা, তাহলে এক্স অক্ষ ধরেন এটা, এক্স অক্ষের দিক কোসাইন কত? তাহলে এক্স অক্ষের সাথে কত ডিগ্রি? আলফাটার মান কত? 0 ডিগ্রি। যেহেতু এক্স অক্ষের সাথে, ধরুন এটা এক্স অক্ষই আমি ধরলাম, এটা ওয়াই অক্ষ ধরলাম, এটাকে জেড অক্ষ ধরলাম, তখন এক্স অক্ষের সাথে এবার কস বিটা মান কত? এবার এই এক্স অক্ষটা এই ওয়াই এর সাথে কত? কারণ আমরা জানি প্রতিটা কত ডিগ্রি? 90 ডিগ্রি করে, মানে π/2। তারপরে আবার পরেরটাও এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? লম্ব হবে না, এটা 90 ডিগ্রি, কিন্তু এটা কিন্তু ভাইবেন না আবার এখানে ঘুরে এখানে আসে না, এটা কিন্তু ওই যে খাড়াটা, যেটা কিন্তু খাড়াটা ছিল, তাহলে এটাও কত? cos 90। তার মানে cos 0, এখানে cos 0 মান কত হয়ে যায়? 1, আর এখানে 90 মান 0, এটাও 0। তাহলে x অক্ষের দিক কোসাইন 1 0 0, তাহলে এক কোসের এবং দিক কোণগুলো 0 ডিগ্রি, π/2 এবং π/2। এই যে আলফা, বিটা, গামা এগুলো হচ্ছে দিক কোণ। কোসাইন বললে cos 0, cos π/2, cos। অপশনে আমার কিভাবে থাকবে এটা কিন্তু দেখার বিষয়। এখানে অপশনে 1 0 0 থাকতে পারে, অপশনের মধ্যে cos 0, cos π/2, cos π/2 থাকতে পারে, cos 90 + 90 থাকতে পারে, কমা, ঠিক আছে? আর যদি দিক কোণ বলে এই তিনটা হচ্ছে দিক কোণ, দিক কোসাইন বলে এই মানগুলো। তাহলে y অক্ষের দিক কোসাইন কত হয়ে যাবে? 1 0, এই হচ্ছে 0 1 0 0, এটা হয়ে যাবে দিক কোণ, ঠিক আছে? এখন x অক্ষ যদি নেগেটিভ বলে, তাহলে নেগেটিভ বলে কিন্তু তখন রেখাটা কি x অক্ষের যদি আমি নেগেটিভ ধরি, এটা x অক্ষ, এটা ধরেন y অক্ষ, বা এটা যদি z অক্ষ ধরি, z y ধরলাম, তাহলে x অক্ষের নেগেটিভ যদি আমি ধরি, x y z, x অক্ষের নেগেটিভ যদি ধরি, তাহলে উল্টা দিকের টানা, তাহলে এটা x অক্ষের সাথে 180 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে cos π প্রথমটাই
দেখছেন, তার মানে প্রথমটা পরেরটা কিন্তু বাকিটি 190 ডিগ্রি তৈরি করতেছে, মানে cos মানে বিটা মানটা হবে 90 মানে π/2 এবং গামার মানটাও হবে 90 π/2, তাহলে এটা -1 হয়ে যায়, এটা 0 হয়ে যায়, এটা 0। দেখেন x অক্ষের ধনাত্মক দিকে 1 0 0, তাহলে ঋণাত্মক দিকে -1 0 0। খেয়াল করছেন দিক কোসাইন গুলো, কিন্তু দিক কোণ কত? x অক্ষের ঋণাত্মক দিকে দিক কোণ π/2 π/2, ধনাত্মক দিকে 0 π/2 π/2। খেয়াল করছেন, তাহলে ধনাত্মক দিকেও থাকতে পারে, এগুলো এখানে ব্যাখ্যা করে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে y অক্ষের দিক কোসাইন কত হবে? 0 1 0, বুঝছেন তো দিক কোসাইন। তাহলে y অক্ষের দিক কোসাইন যদি এটা হয়, তাহলে y অক্ষের নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ দিকে দিক কোসাইন, নেগেটিভ দিকে কত হবে? নেগেটিভ দিকে হবে কত? 0 -1 0। ঠিক আছে, আমরা আশা করি আমরা এগুলো বুঝছি, দিক কোণগুলো এবং দিক কোসাইন গুলো নিয়ে আমরা বুঝছি। তারপরে দেখেন এই দিক কোসাইন যদি L M N হয়, এই তিনটা ধারা মৌলিক একটা উপপাদ্য আছে, মৌলিক একটা উপপাদ্য মানে L² প্লাস M² প্লাস N² ইকুয়াল টু 1। এটা খেয়াল রাখবেন, তিনটা দিক কোসাইনের মানগুলোকে বর্গ করে যোগ করলে 1 হয়। তো এখন আপনাকে যদি এমন বলে যে দিক কোসাইন L এর মান ধরেন 2, তাইলে তো ধরবেন M এর মান যদি বলে 1, ঠিক আছে, এবং N এর মান যদি বলে 1, এটা কি পসিবল না? কারণ কি না, কারণ এটা 2 আর 4 মানে 4 6 হয়ে যায়, তাহলে এটা কি 1 এর সমান হয়েছে? হয় নাই। তাইলে এগুলো হইতে হবে এমন আকারে যেগুলোকে আমি বর্গ করলে যোগ করলে বর্গের সমষ্টিটা কত হইতে হবে? 1 এর সমান হইতে হয়। এটা একটা মৌলিক সূত্র। এইটা যদি এই L² প্লাস M² প্লাস N² যদি 1 হয়, খুব মনোযোগ দিয়ে, তাইলে দেখবেন এই L² মানে কি? L মানে কি? cos আলফা ছিল না দিক কোসাইন, ওই যে cos আলফাটা ছিল না দিক কোসাইন, এটাকে প্রকাশনা করছি L দ্বারা, তাহলে এটাকে লিখতে পারি না cos² আলফা, আর mটা ছিল m এর মান, mটা ছিল বিটা মানে cos বিটা মানে cos স্কয়ার বিটা প্লাস cos স্কয়ার গামা ইকুয়াল টু 1। তাহলে দেখেন এটাও কিন্তু আবার আরেকটা সূত্র, মানে এই সরাসরি আমাদেরকে এটা থেকে দিতে পারে। এখন এটা মান যদি লিখি 1 মাইনাস sin স্কয়ার আলফা, তাতে কোনো অসুবিধা আছে? cos স্কয়ার আলফাকে প্লাস 1 মাইনাস, ধরেন এটাকে আবার sin স্কয়ার বিটা লেখা যায় না, প্লাস এটাকে লেখা যায় না 1 মাইনাস sin স্কয়ার গামা ইকুয়াল টু 1। তাহলে এখানে দেখেন sin স্কয়ার আলফা sin স্কয়ার বিটা sin স্কয়ার গামাকে যদি আমি ওইদিকে নেই, তাহলে এটা হয়ে যাচ্ছে কত? sin স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার বিটা প্লাস sin স্কয়ার গামা, আর এখানে থাকতেছে 1 1 1 3, আর এদিকে মাইনাস হইলে 2 থাকবে। তাহলে এটাও আবার আরেকটা সূত্র। দেখেন তিনটা সূত্র এখানে হয়ে গেছে, খুব ইম্পর্টেন্ট তিনটা সূত্র। নাম্বার 1 L² প্লাস M² প্লাস N² ইকুয়াল টু 1, নাম্বার 2 cos স্কয়ার আলফা cos স্কয়ার বিটা cos স্কয়ার গামা ইকুয়াল টু 1, বাট sin স্কয়ার আলফা sin স্কয়ার বিটা sin স্কয়ার গামা ইকুয়াল টু কিন্তু 2। খেয়াল করবেন এটা কিন্তু 1, এটা হচ্ছে দিক কোসাইন। আলফা বিটা গামা যদি দিক কোণ হয়, দিক কোণ যদি আলফা বিটা গামা হয়, তখন কোনটা সঠিক? এটা হচ্ছে সাইনের ক্ষেত্রে সঠিক, এটার ক্ষেত্রে কজের ক্ষেত্রে সঠিক। আর দিক কোসাইন যদি LMN হয়, তখন এটা সঠিক। খেয়াল করেন কিন্তু ঘটনাটা, দিক কোণ যদি আলফা বিটা গামা হয় তাহলে এটা, আর দিক কোসাইন যদি LMN হয় তাহলে এটা সঠিক। ঠিক আছে, তাহলে এটা মৌলিক সূত্র দিক কোসাইনের, এগুলো হচ্ছে আমাদের একদম বেসিক ফর্মুলা। ঠিক আছে, এগুলো থেকে আমাদের কোশ্চেন অনেকভাবে ঘুরে আমাদের দিতে পারে। ঠিক আছে, এখন আমাদেরকে বলতে পারে এক্স অক্ষের দিক কোসাইন, ওইগুলো তো আমরা আলোচনা করেছি। ঠিক আছে, এক্স অক্ষের দিক কোসাইন মানে কি? যে এক্স অক্ষের সাথে এক্স অক্ষের দিক কোসাইন মানে এক্স অক্ষ নিজে এক্স অক্ষের সাথে দিক কোসাইনটা কত হয়? 0 ডিগ্রি হয়। কি 0 ডিগ্রি হয়, যে 0 ডিগ্রি হলে cos 0, যেহেতু cos এর সূত্রটাই ছিল cos, L এর মান cos আলফা, যেহেতু এক্স অক্ষের দিক কোসাইন মানে এক্স অক্ষটাই, মানে আমরা তো দিক কোসাইন বের করে একটা সরল লেখার, তাহলে এক্স অক্ষের দিক কোসাইন মানে এক্স অক্ষের সাথে 0 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। এক্স অক্ষের সাথে তারপরে বিটা মানে এক্স অক্ষ মানে রেখাটা y অক্ষের সাথে, তাহলে এক্স অক্ষর মানে y অক্ষের সাথে সে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তাহলে L এর পরে m এর মানটা cos 90। তাহলে এইভাবে জাস্ট আবার z অক্ষের সাথে 90, কারণ আমরা জানি তিনটা সরলরেখা পরস্পর লম্ব ছিল, তিনটার কোনটা মানে অক্ষরেখা তিনটা পরস্পর লম্ব ছিল। তো ঋণাত্মক দিকে হইলে -1 0 0 হয়ে যায় এক্স অক্ষের। ঠিক আছে, দিক কোসাইন এবং দিক কোণ, কোণ বললে কোনগুলা? কোণ বললে 0 এবং π/2 দিক কোণ, আর কোসাইন বললে 1 0 0 হয়। ঠিক আছে, বা cos 0 ডিগ্রি cos π/2 এবং cos π/2 হয়। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা একটু মনোযোগ দিয়ে দেখবো যে আসল ঘটনাটা কি। ঠিক আছে, আমরা এটা যে খেয়াল রাখবেন যে এক্ষেত্রে আমরা যদি দিক কোণ, এবং এটা তো আমরা জানি যে আলফা বিটা গামা হচ্ছে দিক কোণ, cos আলফা cos বিটা cos গামা এটা হচ্ছে L, এবং এটা হচ্ছে আমাদের M, এটা হচ্ছে আমাদের N। এই তিনটাকে আমরা কি বলি? সাধারণত দিক কোসাইন বলে থাকি। ঠিক আছে, এগুলোকে সাধারণত আমরা দিক কোণ বলে থাকি। ঠিক আছে, তাহলে দিক কোণ একটা জিনিস, দিক কোসাইন আরেকটা জিনিস। ঠিক আছে, আমরা চলে যাই এই টাইপের আলোকে আমরা এমসিকিউ গুলো নিয়ে একটু আলোচনা করি। এই যে টাইপটা আমরা আলোচনা করেছি সেই টাইপের ভিত্তিতে যে এমসিকিউ গুলো, দিক কোসাইন সাধারণত কোন অক্ষরগুলো দিয়ে প্রকাশ করা হয়।
তা আমরা জানি দিক কোসাইন প্রকাশ করা হয় এলএমএন দ্বারা, দিক অনুপাত প্রকাশ করা হয় এবিসি দ্বারা। তাহলে আমাদের উত্তরটা ঘটা সঠিক। 2 নাম্বার, কোন সরলরেখার দিক কোসাইন এলএমএন হলো নিচের কোনটা সঠিক? একদম মৌলিক উপপাদ্যটা। দেখেন এখানে 0 দিয়ে দিছে, তো কনফিউশনে ফালানোর জন্য আর আমি কি 1 পড়ছি নাকি 0 পড়ছি সেটা কিন্তু আমাদের হইতে পারে, ঠিক আছে। এবং এলএমএন এর মান কি যোগ করলে 1 হয় না, বর্গের যোগফল 1 হয়। তাহলে কোন নাম্বারটা সঠিক? আলফা বিটা যদি দিক কোণ হয় তাহলে কোনটা সঠিক? এটা মান কত হবে? 1 cos স্কয়ার প্লাস cos স্কয়ার বিটা cos স্কয়ার আলফা cos স্কয়ার গামার মান 1 হয়। হ্যাঁ, এক্স অক্ষের দিক কোসাইনটা কত? 1 0 0, ঠিক আছে। ওয়াই অক্ষের দিক কোসাইন কত? ঠিক আছে, এটা হচ্ছে 4 নাম্বার। 5 নাম্বার, কোন রেখা অক্ষত্রয়ের সাথে সমান কোণ উৎপন্ন করলে, দেখেন আপনি এটা দুই ভাবে করতে পারবেন, আমি এখানে একভাবে করে দিয়েছি। যদি দিক কোসাইন যদি সমান হয়, আমরা জানি যে এটা ইকুয়াল টু 1, দিক কোসাইন সমান মানে l স্কয়ার প্লাস l স্কয়ার প্লাস l স্কয়ার, তিনটেই তো 1, তাহলে 3l স্কয়ার ইকুয়াল টু 1। তাহলে l স্কয়ার ইকুয়াল টু কত লেখা যাবে? l স্কয়ার ইকুয়াল টু 1/3, তার মানে l ইকুয়াল টু প্লাস মাইনাস 1/√3। তাহলে দিক কোসাইন গুলো হইতে পারে আমাদের কত? 1/√3, 1/√3, 1/√3 এরকম হইতে পারে, ঠিক আছে। বা -1/√3, -1/√3, -1/√3 বা -1/√3 হইতে পারে। তাইলে এগুলো হচ্ছে আমার দিক কোসাইন দুই রকম, দুইটা হইতে পারে, এটা বা এটাও হইতে পারে, যে কোনো। কারণ l এর মানে তো এখানে 3টা, কারণ LMN সমান, কারণ সমান কেন? কারণ আমাকে বলছে অক্ষত্রয়ের সাথে সমান কোণ উৎপন্ন করছে। তাহলে আলফার মান যত ডিগ্রি, এই যে আলফার মান যত ডিগ্রি, এটা এইভাবে এখানে করছি যে আলফার মান যত, বিটার মানও তত, গামার মানও তত, মানে সবগুলো মানে আলফা। এবং এখান থেকে কজ আলফার মান পাওয়া গেছে প্লাস মাইনাস, কজ আলফা মানেই তো এল, তো এল এর মানও প্লাস মাইনাস 1/√3। তো এইভাবেও করা যায়, এভাবেও করা যায়, আপনার মাথায় যেটা আসে সেটা দিয়ে করে ফেলতে পারবেন, ঠিক আছে। এটা 6 নাম্বারটা একটু দেখেন যে x - x1 ডিভাইডেড বাই ly মাইনাস, এটা একটা ত্রিমাত্রিক সরলরেখা প্রকাশ করছে, 3 মাত্রা রেখা সমীকরণ, সেটা দিয়ে এলএমএন দ্বারা কি নির্দেশ করে দেখছেন, একদম সরাসরি চলে আসছে, ঠিক আছে। তোমার এটা দ্বারা কি বুঝাইছে? রেখার ডিরেকশন কোসাইন মানে দিক কোসাইন, সেটাকে কি বলা হয়? দিক কোসাইনকে বা ডিরেকশন কোসাইন বলা হয়। তার মানে আর ওইটা হচ্ছে ডিরেকশন রেশিও, দিক অনুপাতটা কি ছিল? ডিরেকশন রেশিও। তাহলে রেখার ডিরেকশন রেশিও হচ্ছে দিক অনুপাত, এই জিনিসটা খেয়াল রাখবেন, ঠিক আছে। তাইলে আমরা এখন চলে যাচ্ছি আমরা এই টাইপের যে আরো কয়েকটা এমসিকিউ আছে। আমরা জেড অক্ষের সমান্তরাল, একটা জিনিস খেয়াল করেন, জেড অক্ষের সমান্তরাল রেখার দিক কোসাইন, তো জেড অক্ষের তো লাস্টে 1 হয়, মানে 0 0 1, তাহলে জেড অক্ষের সমান্তরালটাও সেমই হবে, ঠিক আছে। দিক কোসাইন আলফা বিটা গামা হলো নিচের কোনটি সঠিক? কজ স্কয়ার আলফা, কজ স্কয়ার বিটা, কজ স্কয়ার গামা। যদি দিক কোণ যদি আলফা বিটা গামা, এটা কি 2 হয় না? এটা 1 হওয়ার কথা ছিল। বাট সাইন স্কয়ার আলফা, সাইন স্কয়ার বিটা, সাইন স্কয়ার গামার মান 1 হয় না, এটা 2 হওয়ার কথা ছিল। সবগুলো সত্য না, এখানে দুইটাই যেহেতু মিথ্যা, সবগুলো সত্য হবে না। তাহলে এটা তো সত্যি, আমরা এমনি বুঝে ফেলছি, এটার দিকে তাকাইলেও বোঝা যায় এটা সত্যি। কোন রেখার দিক কোসাইন গুলো যদি l এর মান হাফ হয় এবং n এর মান 1/√2 হয়, তাহলে m এর মানটা কত? তো আমরা তো সূত্রই জানি, l স্কয়ার প্লাস m স্কয়ার প্লাস n স্কয়ার ইকুয়াল টু কত? 1। সেই ক্ষেত্রে l এর মানটা কত দিছে? হাফ, তাহলে 1/4। m এর মানটা দেয় নাই, মানে m টা থাইকা গেল। n এর মানটা কত? 1/√2, মানে 1/2 হয়ে যাবে। তার মানে ওইদিকে নিয়ে গেলে তাহলে m স্কয়ার ইকুয়াল টু থাকলো 1 মাইনাস লসাগু যদি করি 4 হবে, আর এখানে হবে 4 মাইনাস 1 প্লাস 2, তাইলে রেজাল্টটা হবে আমার মনে হয়, এটা কি ঠিক আছে না, -2 হবে, তাহলে 1/4 হবে। তাহলে m এর মান কত হবে? প্লাস মাইনাস 1/2। অপশনে প্লাস 2 থাকলো সঠিক, মাইনাস হাফ থাকলো সঠিক, প্লাস হাফ থাকলো সঠিক, কোনটা আছে? হাফ আছে। তাহলে আমাদের সঠিক উত্তর কোনটা? এটা। y অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তাহলে বিটার মান 60 ডিগ্রি। তাইলে আমাকে বলছে দিক কোসাইন মানে lm, m এর মান ছিল cos বিটা, তাইলে দিক কোসাইনটা হবে cos বিটা মানে cos 60 হইলে 1/2 হচ্ছে তার দিক কোসাইন। সেক্ষেত্রে 30 ডিগ্রি দিতে পারে, এই x অক্ষের সাথে বলে দিতে পারে, ঠিক আছে। x অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তখন l এর মান হবে cos আলফা। একই কথা, আপনি এটা দিয়েও করতে পারবেন, মানে এইটা দিয়ে এইটাকেও এটা দিয়ে করা যায়, একই কথা, ঠিক আছে। তারপরে দিক কোসাইন কোনটি হতে পারে না, এটা আমি এটা ধরেন l এর মান দিয়ে দিল 1, মানে এই দিক কোসাইন কোনটি হতে পারে না? l এর মান 1, l এর মান ধরেন, m এর মানও দিল ধরেন 2 এবং n এর মান দিল 3, এটা কি হতে পারে? দেখি হতে পারে না, কারণ এগুলোর বর্গ করে যোগ করলে কত হবে না? 1 হবে না। বর্গের যোগফল কত হইতে হবে? বাট এটা হইতে পারে 1/√2, 1/√2 হইতে পারে, এটা হইতে পারে 0,1, 0 হইতে পারে। এগুলো দিক কোসাইন হইতে পারে, কারণ এদের বর্গের যোগফল কত হইতে হবে? বর্গের যোগফলটা 1 হইতে হবে। এই জিনিসটা খেয়াল রাখবেন, ঠিক আছে। বর্গের যোগফলটা 1 হইতে হবে। তাহলে আমরা এই ক্লাসের মধ্যে আজকে টাইপ 1 থেকে শুরু করে টাইপ 3 পর্যন্ত আমরা আলোচনা করেছি। টাইপ 4 থেকে এবং 6 পর্যন্ত বাকি যে জিনিসগুলো আছে আমরা এটা পরবর্তী ক্লাসে আলোচনা করব, ঠিক আছে। আজকে এই যে চ্যাপ্টারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ত্রিমাত্রিক যে গণিত, ত্রিমাত্রিক যে জ্যামিতিটা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। স্কুল এবং কলেজে উভয় ক্ষেত্রে এটা থেকে প্রশ্ন আসবে,
ঠিক আছে, উভয় থেকে এটাতে প্রশ্ন আসবে। মিনিমাম 4টা থেকে 5টা কোশ্চেন এখান থেকে আসবে। আপনি এটা খুব ভালো করে ধারণা রাখবেন, যাতে এখান থেকে যেভাবে কোশ্চেন আসুক আপনি এখান থেকে আনসার করতে পারবেন। ঠিক আছে, আশা করি আপনারা পারবেন। ওকে, আজকে আমরা এই পর্যন্ত থাকলো। আমাদের পরবর্তী ক্লাসে দেখা হবে এটার সেকেন্ড অংশকে নিয়ে, এই অধ্যায়ের সেকেন্ড অংশ নিয়ে আমাদের দেখা হবে। ঠিক আছে, আজকে আমাদের এই পর্যন্তই আজকের ক্লাস।